তো আমরা স্টার্ট করছি টিউবারকুলোসিস ল্যাব ডায়াগনোসিস, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। তো ল্যাব ডায়াগনোসিস প্রথমে স্পেসিমেন কালেকশন করব আমরা। পালমোনারি টিবির ক্ষেত্রে আমরা দুটো স্পুটাম স্পেসিমেন কালেক্ট করব। তো একটা স্পুটাম স্পেসিমেন আমরা স্পট অন দ্য স্যাম্পল সেম ডে আন্ডার দ্য সুপারভিশন। তো আন্ডার দ্য সুপারভিশনে আমরা সেই দিনেই আমরা স্পট করব একটা স্যাম্পলকে, আরেকটা স্যাম্পল আমরা আর্লি মর্নিং স্যাম্পল একটা সকালবেলা কালেক্ট করব। সে কোন সকালবেলা? পরের দিনের সকালবেলা, কালেক্টেড দ্য নেক্সট ডে। তো অল্টারনেটিভলি the two spot samples can be taken 1 hour apart। 1 ঘন্টা ছাড়াও দুটো স্যাম্পল নেওয়া যেতে পারে। তো স্পুটাম হচ্ছে যে 2 to 5 ml প্রেফারেবলি মিউকোপুরুলেন্ট, নট ব্লাড টিঞ্জড, মানে একটু বেশ মিউকাস থাকতে হবে, বেশি ব্লাড থাকলে হবে না। 2 to 5 ml নেব স্পুটাম স্যাম্পল। এবার এক্সট্রা পালমোনারি স্পেসিমেনের ক্ষেত্রে আমরা কালেক্ট দ্য স্পেসিমেন বেসড অন দ্য সাইট ইনভলভড, সেটা তার মতো করে করব। লাইক ট্র্যাকিয়াল অ্যাসপাইরেট যেমন করতে পারি। তো ডিডিসি স্যাম্পল মানে হচ্ছে ডাইজেশন, ডিকন্টামিনেশন অ্যান্ড কনসেন্ট্রেশন। 3টে স্টেপে আমরা করব। প্রথমে ডাইজেশন করব, তারপরে ডিকন্টামিনেশন করব, তারপরে কনসেন্ট্রেশন করব। এটাকেই আমরা ডিডিসি বলছি। ডিডিসিটা কেন করছি? যে স্পুটাম স্যাম্পল কন্টেন্স নর্মাল ফ্লোরা। তো সে যেমন স্টেফাইলোকক্কাস, নেইজেরিয়া, ক্যান্ডিডা, এগুলো নর্মাল ফ্লোরা যেগুলো আমাদের স্পুটামে থাকে। তো ডিডিসি করলে টু কিল দ্য ফ্লোরা, লিকুইফাই দ্য মিউকাস অ্যান্ড কনসেন্ট্রেট দ্য এমটিবি। তো ডিডিসিতে কী কী প্রসেস? একটা হচ্ছে ডাইজেশন, ডিকন্টামিনেশন, কনসেন্ট্রেশন। তো ডাইজেশন করছি, কাদের ডাইজেশন? নর্মাল যে ফ্লোরা আছে তাদের ডাইজেশন করছি। ডিকন্টামিনেশন করে আমরা ডিকন্টামিনেশনটা, কিল দ্য ফ্লোরা হচ্ছে ডিকন্টামিনেশন, লিকুইফাই দ্য মিউকাস সেটা হচ্ছে ডাইজেশন, আর কনসেন্ট্রেট দ্য এমটিবি। তো 3টে প্রসেস, ডিকন্টামিনেশন, ডাইজেশন আর কনসেন্ট্রেশন। তো for the sputum and the specimen from the non-sterile site, smear, microscopy and culture। The non-sterile site মানে কি? Non-sterile site মানে হচ্ছে site where normally no microorganisms are present। এক্সাম্পল হচ্ছে CSF, pleural fluid, peritoneal fluid, blood, synovial fluid, bone marrow। তো এই যে নন স্টেরাইল সাইট, এখানে সাধারণত কোনো ফ্লোরা থাকে না। তো এই যে নন স্টেরাইল যে সাইটগুলো আছে, তো সেই সাইটগুলো থেকে জন্য আমরা এটা করব, ঠিক আছে, ডিডিসি করব। তো হাউএভার ডিডিসি ইজ নট নিডেড ফর মলিকুলার মেথডস অ্যান্ড প্রসেসিং অফ এক্সট্রা পালমোনারি স্পেসিমেন কালেক্টেড অ্যাসেপ্টিক্যালি ফ্রম স্টেরাইল সাইটস। তো স্টেরাইল সাইট মানে হচ্ছে স্মিয়ার, মাইক্রোস্কোপি অ্যান্ড কালচার। তো যখন আমরা স্টেরাইল সাইট থেকে নেব, মানে এক্সট্রা পালমোনারি স্পেসিমেন যখন আমরা স্টেরাইল সাইট থেকে নেব বা যখন আমরা মলিকুলার মেথড করব, তখন কিন্তু ডিডিসি লাগে না, ঠিক আছে। তাহলে কনসেন্ট্রেশন মেথড কি? মানে এখানে ডিডিসির মধ্যে আমরা সিটা পড়ছি এখন, কনসেন্ট্রেশন মেথড। ডিডিসিটা মানে ওটা ইজি, এটা কোনো পড়ার কিছু নেই, কনসেন্ট্রেশন পড়ার আছে। কনসেন্ট্রেশন মেথডও তো কনসেন্ট্রেশন মেথড হচ্ছে পেট্রফস মেথড। দেখে নাও, এইভাবে মনে রেখেছিলাম, একটা মদের বোতল হচ্ছে পেট্রফ, আর এন পেট্রফ একটা খেলোয়াড়েরও নাম, বুলগেরির একটা খেলোয়াড়ের নাম, এন পেট্রফ বুলগাই। যাই হোক, পেট্রফস মেথডে আমরা কী করি? স্পুটাম নিই, ইকুয়াল ভলিউমের আমরা 4% এনওএইচ নিই। এনওএইচটা কেন নিচ্ছি? কারণ আমরা ডাইজেশন, ডিকম্পোজিশন করছি। তো ডিডিসিটাই মানে এটা শুধু কনসেন্ট্রেশন মেথড না, এটা ডিডিসি মেথডই একটা হচ্ছে পেট্রফস মেথড, ঠিক আছে। তো এখানেই ডাইজেশন, ডিকম্পোজিশন এখানেই হয়ে যাচ্ছে। তো তারপরে সেন্ট্রিফিউজ করছি, এটা কনসেন্ট্রেশন মেথডের মধ্যে চলে আসছে। এবারে স্পেসিমেন যেটা আমরা পাবো সেন্ট্রিফিউগেশনের পরে,
তাকে নিউট্রালাইজ উইথ পিবিএস অফ, পিবিএস মানে হচ্ছে ফসফেট বাফার, পিবি মানে হচ্ছে ফসফেট বাফার, এটা নিউট্রালাইজ করবে কাকে? এনএমএইচকে। ফসফেট বাফার মানে বুঝতে পারছো এটা অ্যাসিডিক, এটা নিউট্রালাইজ করবে এনএমএইচকে। ফসফেট বাফার কত পিএইচ? 6.8 পিএইচের, যাতে এই এনএমএইচটাকে আমরা নিউট্রালাইজ করতে পারি। তো প্রথমে আমরা ইকুয়াল ভলিউমের 4% এনএমএইচ নেবো, তারপরে সেন্ট্রিফিউজ করবো, তারপরে এনএমএইচটাকে নিউট্রালাইজ করার জন্য পিবিএস নেবো, ফসফেট বাফার নেবো। কালচার করবো কোথায়? এলজে মিডিয়ামে কালচার করবো। তো সেখানে আমরা তারপরে সেকেন্ডলি আমরা কনসেন্ট্রেশন, দ্বিতীয় কনসেন্ট্রেশন মেথড বা দ্বিতীয় ডিডিসি মেথড হচ্ছে নালাকের জামা আছে, ঠিক আছে? তো নালাকে আমরা কী করি? 2% এনওএইচ নিই, এন অ্যাসিটাইল এল সিস্টিন। এটা মাইল্ড মিউকোলিটিক, এই এনএএলসি এটা কিন্তু মাইল্ড মিউকোলিটিক, সে কারণে আমরা 2% নিলাম, কনসেন্ট্রেশনটা হাই নিলাম না। কিলস নর্মাল ফ্লোরা, এটা সুপিরিয়র টু পেট্রপস মেথড, ঠিক আছে? এমটিবি ডাইজ বিফোর বিকজ হার্ডনেস অফ এনএমএইচ। আচ্ছা, পেট্রপস মেথডের প্রবলেম হচ্ছে এমটিবি মারা যায় অনেক, এই কারণ 4% এনএমএইচ নেই, তো তাই জন্য অনেক মাইক্রোব্যাকটেরিয়া মারা যায়, টিবি মারা যায় অনেক, তো ঠিক মতো স্পেসিমেন কালেক্ট করতে পারবো না, তো তাই জন্য পেট্রপস মেথড থেকে আমরা এনএএলসিটাই ইউজ করি। তো মোর রিকমেন্ডেড ফর অটোমেটেড কালচার মেথড। অটোমেটেড কালচার মেথড যেমন এমজিআইটি, ভ্যারিয়েবল ব্যাসিলি মাস্ট বি প্রেজেন্ট, সরি ভায়াবল ব্যাসিলি মাস্ট বি প্রেজেন্ট। ভায়াবল ব্যাসিলি মানে বেঁচে, মানে জ্যান্ত ব্যাসিলি আমার চাই। তো কনসেন্ট্রেশন মেথড হয়ে গেল। এবার আমরা মাইক্রোস্কোপি করব। মাইক্রোস্কোপিতে কী করব? যে ডাইরেক্ট মাইক্রোস্কোপি উইথ অ্যাসিড ফাস্ট স্টেনিং, দ্যাট ইজ জেডেন স্টেন করবো। জেডেন স্টেনের রেজাল্টটা আমরা এই যে র্যান ট্যাগভাবে মনে রাখবে, র্যান ট্যাগ পি, এই যে র্যান RN TC ট্যাগ পি, র্যান ট্যাগ পি। এই যে র্যান ট্যাগ পির গাইডলাইন বলছে যে ফর গ্রেডিং অফ স্পুটাম স্মিয়ার, কি গাইডলাইনে বলছে যে নো এএফবি, এএফবি মানে হচ্ছে অ্যাসিড ফাস্ট ব্যাসিলি, ঠিক আছে? নো এএফবি সিন ইন 100 ওয়াইএফ, ওয়াইএফ মানে হচ্ছে অয়েল ইমার্শন ফিল্ড, ঠিক আছে? তো 100টা অয়েল ইমার্শন ফিল্ডে যদি কোনো এএফ না পাই, ঠিক আছে, তাহলে আমরা বলবো গ্রেড নীল, মানে কোনো এএফবি আমরা পাইনি, নীল গ্রেডটা, গ্রেডিংয়ে আমরা এটাকে বলবো নীল। এবারে যদি আমরা 1 থেকে 9টা পাই পার 100 ওয়াইএফ, যদি 1 থেকে 9টার মধ্যে আমি পাই, তাহলে আমরা বলবো যে 100টা ওয়াইএফ চেক করছি, তাতে 1 থেকে 9টা ব্যাসিলাই পাচ্ছি, তাহলে বলবো যে গ্রেডিং স্ক্যান্টি। আবার আমরা 100টা ওয়াইএফ চেক করছি, যদি 10 থেকে 99 মধ্যে আমরা পাই, মাইক্রোব্যাকটেরিয়াম পাই, সেই গ্রেডিংটাকে আমরা বলছি +1 গ্রেডিং, মানে লো ব্যাকটেরিয়াল লোড। 100টা ওয়াইএফ চেক করছো, এর পরের দুটো কিন্তু আর 100টা আমরা ওয়াইএফ চেক করছি না, একটা ওয়াইএফেই যদি 1 থেকে 10টার মধ্যে থাকে তাহলে আমরা বলবো গ্রেড 2, একটা ওয়াইএফের মধ্যে যদি 10-এর বেশি থাকে তাহলে আমরা বলবো গ্রেড 3। আর নম্বর অফ ওয়াইএফ অবজার্ভ করতে পারো, যে এখানে তো 100টা বলেই দিয়েছে ওয়াইএফ করেছে, এখানে 100টা বলে দিয়েছে, এই যে 100টা বলে দিয়েছে, এখানেও 100টা। তো এইখানে মানে আমার 50টা ওয়াইএফ চেক করতে হবে, আর এইখানে 20টা ওয়াইএফ চেক করতে হবে, মানে পার ওয়াইএফে 1 থেকে 10টার বেশি, 1 থেকে 10টা, তাহলে গ্রেড 2, আর পার ওয়াইএফে যদি 10-এর বেশি হয় তাহলে গ্রেড 3। বা ডিসঅ্যাডভান্টেজ কি? যে লেস সেন্সিটিভ দ্যান কালচার, 10,000 bacilli per mm sputum, can't determine variability of bacilli, that is live or dead, এটা বোঝা যাচ্ছে না। আরেকটা জিনিস আছে যে কিনিয়নস কোল্ড অ্যাসিড ফাস্ট স্টেনিং, এতে কি হচ্ছে?
এতে হচ্ছে কি ডিটেক্টস এফবি, এটা ডিফার্স ফ্রম জেডেনস্টেন। এখানে কি করা হয়, হিটিং ইজ নট রিকোয়ার্ড। এই যেটা হচ্ছে কিনিয়ন, তো কিনিয়ন কোল্ড অ্যাসিড ফার্স্ট স্টেনিং, ওটা জেডেন অ্যাসিড ফার্স্ট স্টেনিং বা জেডেন স্টেনিং। তো কিনিয়ন্স কোল্ড অ্যাসিড ফার্স্ট স্টেনিং, দ্যাট ইজ জেডেন স্টেন থেকে ডিফারেন্ট কীভাবে, হিটিং দরকার হচ্ছে না, ফেনল কনসেন্ট্রেশন ইন কার্বল ফিউশন ইজ ইনক্রিজড, ফেনল কনসেন্ট্রেশন ইন কার্বল ফিউশন, আচ্ছা carbol fusion is increased, duration of carbol fusion is more. Now fluorescence staining, fluorescence staining এ কী করা হয় যে 0.3% আউরামাইন নেওয়া হয় 20 মিনিটস, এটা 1 ডিগ্রি স্টেন মানে প্রাইমারি স্টেন। বলছে আউরামাইন ইজ এ ফ্লুরোসেন্ট ডাই, বাইন্ডস টু মাইকোলিক অ্যাসিড ইন দ্য সেল ওয়াল অফ মাইকোব্যাকটেরিয়াম। 0.5% আমরা অ্যালকোহল নেব 3 মিনিটের জন্য। বলছে ইট রিমুভস দ্য স্ট্রেন ফ্রম নন অ্যাসিড ফাস অর্গানিজম। এই যে অ্যালকোহলটা কী করবে, যে নন অ্যাসিড ফাস অর্গানিজম আছে সেখান থেকে এই ফ্লুরোসেন্ট ডাইয়ের স্ট্রেনটা তুলে দেবে। তারপরে 0.1% পটাশিয়াম পারম্যাঙ্গানেট, যেটা খুব স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, সেটা কী করবে, যে ডিক্রিজ ব্যাকগ্রাউন্ড ফ্লুরোসেন্স। ব্যাকগ্রাউন্ডে যে ফ্লুরোসেন্স দেখো, ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটু ডার্ক কালারের দেখতে পাচ্ছি, আর আমরা কিন্তু ব্যাকটেরিয়াগুলোকে একদম চকচকে লাইট ইগুলো দেখতে পাচ্ছি। তো ব্যাকগ্রাউন্ডটাকে ডার্ক করার জন্য আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট নেব। তারপর আমরা কী করব, এক্সামিন আন্ডার ফ্লুরোসেন্ট এলইডি মাইক্রোস্কোপ, ব্রিলিয়ান্ট ইয়েলো কালারে, যে ব্রিলিয়ান্ট ইয়েলো কালারে একদম কুচি কলা পাতার মতো একদম হলুদ হয়ে পাচ্ছি, ব্যাকটেরিয়াগুলো দেখতে পাচ্ছি। অ্যাডভান্টেজ বলছে মোর সেন্সিটিভ দ্যান জেডেন স্টেনিং। এটা ফাস্টার মেথড, একটা 2 মিনিটে হয়ে যায়, মানে 2 মিনিটে 100খানা ফিল্ড চেক করে ফেলবো। নাও কালচার, তো প্রথমে আমরা কি করলাম দেখো, যে মাইক্রোস্কোপিতে আমরা প্রথমে স্টেনিং করলাম, প্রথমে আমরা এই যে জেডেন স্টেনিং এটা হলো, তারপরে আমরা কিনিয়ন স্টেনিং করলাম, তারপরে ফ্লুরোসেন্স স্টেনিং করলাম। এবারে কালচারের জন্য আমার এলজি মিডিয়াম লাগবে, এটা হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড মেথড কালচার। কালচারে কী করব, কালচার ইজ মোর সেন্সিটিভ, ড্রাগ সাসেপ্টিবিলিটি টেস্টিং ক্যান বি কন্ডাক্টেড, যে ড্রাগে বেঁচে থাকছে না মরে যাচ্ছে সেটা বুঝতে পারবো। মিডিয়াম এলজে মিডিয়াম, এই যে এরকম দেখতে হয় এলজে মিডিয়াম। কনভেনশনাল সলিড, এবারে লিকুইড মিডিয়া নিতে পারি। অটোমেটেড কালচার মেথডের মধ্যে আমরা ব্যাকটেক এমজিআইটি নিতে পারি, ব্যাকটেক 460 টিভি নিতে পারি, ব্যাকটি অ্যালার্ট নিতে পারি, ফাস্ট প্লাক নিতে পারি, আর ইএসপি কালচার সিস্টেম নিতে পারি। এগুলো অটোমেটেড মেথড, ঠিক আছে। এবারে এলজে মিডিয়াম, এলজে মিডিয়াম ইজ ওয়াইডলি ইউজড মিডিয়াম বিকজ ইট হ্যাজ কী আছে, কোয়াগুলেটেড হেন্স এগ আছে, যেটা বেস নিউট্রিয়েন্ট সোর্স, মানে এটা একটা নিউট্রিয়েন্ট সোর্স। তো আপন হিটিং সলিডিফাই দ্য মিডিয়াম, তো সেজন্য হেন্স এগটা নিচ্ছি। তারপরে ম্যাম নিচ্ছি আমরা, মানে এইচ ম্যাম করে মনে রাখতে পারো। তারপরে ম্যামে কি, মিনারেল সল্ট সলিউশন, মিনারেল সল্ট সলিউশন নিচ্ছি কারণ মেনটেন পিএইচ অ্যান্ড কোফ্যাক্টর ফর এনজাইম রিয়াকশন। এনজাইম রিয়াকশানের জন্য যে কোফ্যাক্টরগুলো লাগবে সেই মিনারেল সল্টগুলো দেবে, ঠিক আছে। অ্যাসপারাজিন নিচ্ছি, অ্যাসপারাজিন একটা নাইট্রোজেন সোর্স যেটা এমটিবির গ্রোথকে সাহায্য করে। ম্যালাকাইট গ্রিন নিচ্ছি, ম্যালাকাইট গ্রিন নিচ্ছি কারণ এটা ইনহিবিট করবে কন্টামিনেটিং ব্যাকটেরিয়াকে, এটা একটা সিলেক্টিভ এজেন্ট ম্যালাকাইট গ্রিন। তো আমরা এই যে এলজি মিডিয়ামটা নিচ্ছি, এলজি মিডিয়ামে আমরা কন্টামিনেশন বন্ধ করার জন্য আমরা ম্যালাকাইট গ্রিন ইউজ করছি। আমরা এমটিবির গ্রোথের জন্য আমরা নাইট্রোজেন সোর্স হিসেবে অ্যাসপারাজিন নিচ্ছি। আবার এনটিবির গ্রোথের জন্যই আমরা নিউট্রিয়েন্ট হিসেবে হেন্স এগ নিচ্ছি।
আবার আমরা যে এই যে কালচার মিডিয়ামে যে এনজাইমেটিক রিয়াকশানগুলো হবে তার জন্য কোফ্যাক্টর দরকার, সেই কোফ্যাক্টরগুলোর জন্য আমরা মিনারেল সল্ট সলিউশন নিচ্ছি। তো সবগুলোই এলজে মিডিয়ামে থাকে। ইনকিউবেট ফর 6 to 8 weeks, এর জেনারেশন টাইম হচ্ছে 10 to 15 hours। তো কলোনিজ অফ মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস কীরকম? রাফ, টাফ, বাফ। ঠিক আছে, দেখো এটা কিন্তু নট স্মুথ, রাফ, বেশ শক্ত হয়, টাফ। আর বাফ মানে হচ্ছে বাফ মানে আমি জানি না, বাফ কালার্ড তো ইয়েলো কালারকে বাফ কালার বলে, জানি না। কিন্তু মাইকোব্যাকটেরিয়াম বোভিসের ক্ষেত্রে দেখো এটা কিন্তু রাফ টাফ বাফ নয়, এটা কিন্তু স্মুথ ময়েস্ট হোয়াইট কালার কলোনিজ অ্যান্ড ব্রেক আপ ইজিলি হোয়েন টাচড। এটা কিন্তু টাফ নয়, এটা কিন্তু খুব ফ্র্যাজাইল একটা কলোনি। আর এটা কিন্তু বাফ কালার নয়, এটা হোয়াইট কালার কলোনি, এটা ময়েস্ট কলোনি একটা। আচ্ছা, গেল। এবারে কনভেনশনাল লিকুইড মিডিয়াম কী নেবো? একটা তো গেল কালচার মিডিয়াম, এলজি মিডিয়াম, কালচার মিডিয়াম নিচ্ছি। এবারে তারপরে আমরা কি পড়েছিলাম, যে লিকুইড মিডিয়া পড়েছিলাম। তো লিকুইড মিডিয়াতে আমরা কনভেনশনাল লিকুইড হিসেবে আমরা নিচ্ছি যে কিটচেনার মিডিয়াম, ডুবস মিডিয়াম, প্রসকাউরিয়ান মিডিয়াম আর সুলা মিডিয়াম। দেখো ভালো করে, এই যে এটা হচ্ছে কিটচেনাস মিডিয়াম, কিটচেনার এটা ডুবস আগার বেস, এটা হচ্ছে প্রসকাউরিয়ার, আর এটা সুলা একটা মদের বোতল, এটা কোনো মিডিয়াম না, হ্যাঁ এটা সুলা একটা মদের বোতল, সেটাই হচ্ছে সুলা মিডিয়াম। মানে সেটা নয়, মানে আমি মনে রেখেছি এভাবে। কিটচেনার বলে একটা বই ছিল, তো এভাবে কিটচেনার মিডিয়াম মনে রাখতে পারো। ডুবস একটা মিনারেল কোম্পানি, ডুবস এভাবে মনে রাখতে পারো, ডুবস মিডিয়াম। প্রসকাউরিয়ার একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি, প্রসকাউরিয়ার, তো এভাবে প্রসকাউরিয়ার মিডিয়াম মনে রাখতে পারো। তো প্রসকাউরিয়ার মিডিয়াম, ডুবস মিডিয়াম, কিটচেনার মিডিয়াম, সুলা মিডিয়াম, ঠিক আছে। আচ্ছা, এবারে ব্যাকটেক এমজিআইটি হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম গ্রোথ ইন্ডিকেটেড টিউব। ফ্লুরোসেন্ট O2 smear at the bottom, মাইক্রোব্যাকটেরিয়াম যখন গ্রো করবে O2 কমবে, ফ্লুরোসেন্ট বাড়বে। আচ্ছা, ফ্লুরোসেন্ট O2 সেন্সর অ্যাট দ্য বটম, তো O2 রেখে দেওয়া হয়েছে, ফ্লুরোসেন্ট O2 সেন্সর রেখে দেওয়া হয়েছে। মাইক্রোব্যাকটেরিয়াম যত গ্রো করবে তত O2 কমবে, তত ফ্লুরোসেন্সটা বেড়ে যাবে। তো সেটাই হচ্ছে ব্যাকটেক এমজিআইটি, গ্রোথ ইন্ডিকেটেড টিউব। অটোমেটেড সিস্টেম, এটা একটা ড্রাগ সাসেপ্টিবিলিটি টেস্টে ইউজ করা যেতে পারে এগেনস্ট ফার্স্ট লাইন অ্যান্ড সেকেন্ড লাইন ড্রাগস। এবারে আইডেন্টিফিকেশন হচ্ছে কলোনিজ ফ্রম এলজে মিডিয়াম, দ্য ব্রথ ফ্রম পজিটিভলি ফ্ল্যাজেলেটেড অটোমেটেড কালচার বটল। আইডেন্টিফিকেশন হচ্ছে কলোনিজ ফ্রম এলজে মিডিয়াম আমরা আইডেন্টিফাই করতে পারবো, অ্যান্ড দ্য ব্রথ ফ্রম পজিটিভলি ফ্ল্যাগড অটোমেটেড কালচার বটল। তো কালচার বটলে যদি আমরা ব্রথ আমরা নিয়ে সেটা কিন্তু দেখতে পাবো, অ্যাসিড ফাস্ট টেন করলে আমরা বুঝতে পারবো। মানে এলজি মিডিয়াম থেকে আমরা কলোনি নেবো, ব্রথ লিকুইড ব্রথ থেকে আমরা কলোনি নেবো, করে অ্যাসিড ফাস্ট করবো, সেখান থেকে আমরা বুঝতে পারবো যে এটা মাইক্রোব্যাকটেরিয়াম কি না। যদি মানে এএফ পজিটিভ হয়, যদি একটা বোঝা যায় যে এটা একটা এএফবি, তাহলে ফার্দার টেস্ট করবো। কী টেস্ট করবো? দুটো টেস্ট করতে পারি, একটা হচ্ছে MPT64 অ্যান্টিজেন টেস্ট করতে পারি, আর একটা বায়োকেমিক্যাল টেস্ট করতে পারি। MPT64 অ্যান্টিজেন টেস্ট হচ্ছে র্যাপিড আইসিটি, একটা ইমিউনোক্রোমাটোগ্রাফি, একটা র্যাপিড আইসিটি। যদি এটা নেগেটিভ ফর NTM, মানে এটা নেগেটিভ ফর MTM, নন টিউবারকুলার মাইকোব্যাকটেরিয়া, শুধু টিউবারকুলোসিস আমরা পাবো। যদি আমরা এই MPT64 অ্যান্টিজেন টেস্ট না করতে পারি, তাহলে আমরা বায়োকেমিক্যাল টেস্ট করি।
বলছে যে এইটা এই যে MPT64 অ্যান্টিজেন, এটা স্পেসিফিক ফর মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস কমপ্লেক্স। তো NTM নন মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসে এটা আমরা পাবো না। বায়োকেমিক্যাল টেস্ট কী কী বায়োকেমিক্যাল টেস্ট আছে? নিয়াসিন টেস্ট, নাইট্রেট রিডাকশন টেস্ট, আর পাইরাজিনামিনেজ টেস্ট, নাইট্রেট টেস্ট আর নিয়াসিন টেস্ট। এটা পজিটিভ ফর MTB বাট নেগেটিভ ফর এমবোবিস। MTB আরও কিছু কিছু দেয়, যেমন ক্যাটালেস পজিটিভ দেয়, পেরক্সিডেস নেগেটিভ দেয়, TCH সেন্সিটিভিটি টেস্ট রেজিস্ট্যান্ট, নিউট্রাল রেড টেস্ট পজিটিভ। অনলি ভিরুলেন্স স্টেন্স অফ MTB এটা পজিটিভ দেবে নিউট্রাল রেড টেস্ট। কোনো সেভাবে নেমোনিক্স বানায়নি। একটা তো নিয়াসিন নাইট্রেট, ঠিক আছে, পাইরাজিনামেজ, ক্যাটালেস, পেরক্সিডেস, TCH, নিউট্রাল রেড। NTPC একটা বাস চলে ধুলো করে, সেইটা দিয়ে মনে রাখতে পারো যে নিউট্রাল রেড টেস্ট, T দিয়ে TCH, P দিয়ে পেরক্সিডেস, C দিয়ে ক্যাটালেস। এবার কোনটা পজিটিভ নেগেটিভ হবে সেটা বলা একটু চাপের, কারণ এই যে NTPCতে সিটা পজিটিভ, পিটা কিন্তু নেগেটিভ, এনটা পজিটিভ, সিটা পজিটিভ, মানে লাস্ট দুটো পজিটিভ। NTPCতে লাস্ট দুটো পজিটিভ, মানে নিউট্রাল রেড পজিটিভ আর ক্যাটালেস পজিটিভ, বাকি কিন্তু মাঝখানে দুটো নেগেটিভ। যাই হোক, আর কি করতে পারি? র্যাপিড প্যাথোজেনিসিটি টেস্ট, কিন্তু এখন করা হয় না, কারণ র্যাবিটের চোখে কিছু অ্যান্টিজেন ঢুকিয়ে দিয়ে কিছু করা হতো আই গেস। এমবোভিস প্যাথোজেনিক টু র্যাবিট, আচ্ছা এটা চোখে ঢুকিয়ে না, বাস প্যাথোজেনিক টু মানে র্যাবিটকে ইনফেক্ট করে দেওয়া। এমবোভিস প্যাথোজেনিক টু র্যাবিট, বাট MTB নন প্যাথোজেনিক টু র্যাবিট। সেরোলজি এটা ব্যান করে দিয়েছে হুয়ের দ্বারা, নট রেকমেন্ডেড সেরোলজি। মানে কার শরীরে অ্যান্টিবডি পাওয়া যাবে না যাবে খুব চাপের ব্যাপার। মলিকুলার মেথডটা বেশ ভালো মেথড, এটা একটা র্যাপিড কালচার মেথড, মোর সেন্সিটিভ, ড্রাগ রেজিস্ট্যান্ট জিনস ডিটেক্টেড। তো সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জিন এক্সপার্ট বা সিভিন্যাট। তো এটা 2 ঘন্টার মধ্যে হয়ে যায়। রিয়েল টাইম PCR এটা একটা, জিন এক্সপার্ট একটা রিয়েল টাইম PCR, এটা হচ্ছে সিভিন্যাট বা জিন এক্সপার্ট মেশিন। এটা পপ বলে একটা কার্টুন ক্যারেক্টার ছিল, এটা পপ জিনকে ডিটেক্ট করে, ঠিক আছে। তো জিন এক্সপার্ট কী করে? ডিটেক্টস মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস কমপ্লেক্স জিনস, ডিটেক্টস রিফাম্পিসিন রেজিস্ট্যান্স। কীভাবে? যদি পবের যদি জিনের মিউটেশন থাকে তাহলে আমরা বলবো রিফাম্পিসিন রেজিস্ট্যান্ট হয়ে গেছে। আর ইনিশিয়াল টেস্ট টু ডায়াগনোস EPTB, এক্সট্রা পালমোনারি টিবি ডিটেক্ট করার জন্য আমরা কিন্তু সিভিন্যাট করতে পারি, কারণ সিভিন্যাট ডিটেক্টস TBDNA। কিসের সিভিন্যাট করি আমরা? নন টিবি মানে এক্সট্রা পালমোনারি টিবি, যেমন CSF, লিম্ফ নোড, আদার টিস্যু স্পেসিমেন। আইডিয়াল স্পেসিমেন হচ্ছে স্পুরাল বায়োপসি, নট প্লুরাল ফ্লুইড। প্লুরাল বায়োপসি ইজ আইডিয়াল স্যাম্পল। যাই হোক, এর ডিসঅ্যাডভান্টেজ কী? এটা যেহেতু একটা অটোমেটেড মেথড, কস্টলি হবে, ক্যান নট স্পেসিয়েট MTB কমপ্লেক্স। MTB মানে কোনটা এমবোভিস, কোনটা টিউবারকুলোসিস কেউ কিছু বলতে পারবে না। লাইন প্রোব অ্যাসেতে কী করা হয়? এই যে এটা হচ্ছে লাইন প্রোব অ্যাসে, একটা স্ট্রিপের মধ্যে পুরো, এই যে লাইন প্রোব অ্যাসে, পুরো স্ট্রিপের মধ্যে পরপর জিন আছে, কোনটা পজিটিভ হবে এরকম লাল লাল দাগ চলে আসবে, বা কালো কালো এরকম দাগ চলে আসবে, কোনটা পজিটিভ। এই যে এইটা যেমন দাগ এসছে মানে এই জিনটা পজিটিভ, এতে যেমন দাগ এসছে এই জিনটা পজিটিভ, ঠিক আছে। এরকম হচ্ছে লাইন প্রোব অ্যাসে, একটা লাইন স্ট্রিপের মধ্যে সব হয়ে যায়। তো আইডেন্টিফাই দ্য MTB কমপ্লেক্স, আমরা আইডেন্টিফাই করতে পারি। তো ডিটেক্টস রেজিস্ট্যান্ট টু ফার্স্ট লাইন অ্যান্টি টিউবারকুলার ড্রাগস, বলছে বিকজ LPA ডিটেক্টস জেনেটিক মিউটেশন অফ RPOB জিন অ্যান্ড CATG জিন। CATG জিন আইসোনিয়াজিড রেজিস্ট্যান্স বলে, আর RPOB জিন রিফাম্পিসিন রেজিস্ট্যান্স বলে। মানে RPOB জিনে যদি মিউটেশন হয় তাহলে রিফাম্পিসিন রেজিস্ট্যান্ট হয়ে যাবে, যদি CATG জিনে যদি মিউটেশন হয় তাহলে আইসোনিয়াজিড রেজিস্ট্যান্স হয়ে যাবে। তো
তো স্পেসিয়েট টিউবারকুলোসিস কমপ্লেক্স অ্যান্ড এনটিএম, কোনটা নন টিউবারকুলার মাইক্রোব্যাকটেরিয়াম, কোনটা মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, সেটা কিন্তু স্পেসিয়েট করতে পারে। কীভাবে বলছে, এলপিএ হ্যাজ প্রোবস অ্যাটাচড অন দ্য স্ট্রিপস, এই যে বললাম এই স্ট্রিপের মধ্যে অনেক প্রোব আছে, এবারে এই যে এই জিনের প্রোবগুলো আছে, এবার যেটা পজিটিভ হবে সেটা হবে। তো এলপিএ হ্যাজ প্রোবস অ্যাটাচড অন এ স্ট্রিপ, তো প্রোবস আর স্পেসিফিক টু এমটিবি কমপ্লেক্স অ্যান্ড এনটিএম ডিএনএ সিকোয়েন্স, কিছু কিছু মানে সিকোয়েন্স যেগুলো এমটিবি কমপ্লেক্স ডিএনএর সঙ্গে জন্য প্রোব বানানো আছে, আর কিছু কিছু এনটিএম ডিএনএ সিকোয়েন্সের সঙ্গে ম্যাচ করে প্রোব বানানো আছে। হোয়েন ইউ রান দ্য পেশেন্ট সেরাম অন দ্য স্ট্রিপ, তো ইফ এমটিবি ডিএনএ ইজ প্রেজেন্ট ইট উইল বাইন্ড উইথ এমটিবি স্পেসিফিক প্রোব, যদি এ স্পেসিফিক হয় এর সঙ্গে বাইন্ড করবে, এর প্রোবের সঙ্গে বাইন্ড করবে, যদি এনটিএম হয় তাহলে এনটিএম স্পেসিফিক প্রোবের সঙ্গে বাইন্ড করবে, ব্যাস আমি বুঝতে পেরে যাবো। স্পেসিয়েট করতে পারে। এবারে রেজিস্ট্যান্স, যে সেকেন্ড লাইন অ্যান্টিটিউবারকুলার ড্রাগ রেজিস্ট্যান্স, এটা করতে পারে, যে লাইক ফ্লুরোকুইনোলোনস, তো সেকেন্ড লাইন অ্যান্টিটিউবারকুলার ড্রাগের রেজিস্ট্যান্স ওটা ডিটেক্ট করতে পারে। ফার্স্ট লাইন অ্যান্টিটিউবারকুলার ড্রাগের রেজিস্ট্যান্সও ডিটেক্ট করতে পারে, সেকেন্ড লাইন অ্যান্টিটিউবারকুলার ড্রাগসের রেজিস্ট্যান্সও ডিটেক্ট করতে পারে এই লাইন প্রোব অ্যাসে। তো লাইন প্রোব অ্যাসে স্পেশালি ইউজফুল ইন কেস অফ আইসোনিয়াজিড মোনোরেজিস্ট্যান্ট কেস অফ টিবি, কারণ আইসোনিয়াজিডের ক্ষেত্রে আমরা ক্যাটজি জিনের মিউটেশনটা দেখতে পাবো, কিন্তু এখানে তো শুধুমাত্র আমরা আরপব জিনের মিউটেশনটা পাচ্ছি, ঠিক আছে। আর 3 নম্বর অটোমেটেড মেথডের মধ্যে হচ্ছে পিসিআর ইউজ টু ডিটেক্ট, পিসিআর করি আমরা, মানে এরা পপুলার পিসিআর কী করি, আইএস 6110 6110 65 কিলোডাল্টন জিন আর 38 কিলোডাল্টন জিন, ঠিক আছে। এবারে বলছে যে মেথডস অফ ড্রাগ সেন্সিটিভিটি টেস্টিং, মেথডস অফ ড্রাগ সেন্সিটিভিটি টেস্টিং। তার আগে আমরা একটু রিভিশন করে নেবো যে কী কী করলাম তাহলে প্রথম থেকে, যে এতটা পড়লাম। প্রথমে আমরা স্যাম্পল কালেক্ট করলাম, স্পেসিমেন কালেক্ট করলাম, আমরা স্পেসিমেন কালেক্ট করার পর আমরা ডিডিসি করলাম, ঠিক আছে, ডিকন্টামিনেশন, ডাইজেশন, কনসেন্ট্রেশন। তো দুটো মেথড, একটা হচ্ছে পেট্রফস মেথড আর একটা হচ্ছে এই যে নালাক মেথড। তারপরে আমরা র্যানট্যাক সিপির মাধ্যমে মানে জেডেন স্টেন করবো, আমরা র্যানট্যাক সিপি গাইডলাইন ফলো করব, সরি র্যানট্যাক RNTCP, এটা একটা ফুল ফর্ম হচ্ছে রিভাইজ ন্যাশনাল টিউবারকুলোসিস কন্ট্রোল প্রোগ্রাম। তো র্যানট্যাক পি এর আমরা গাইডলাইনের মাধ্যমে এই চারটা পাবো, ঠিক আছে। আর তারপরে আমরা কি করব, তারপরে আমরা জেডেন স্টেনিংয়ের বদলে আমরা কিনিয়ন কোল্ড অ্যাসিড ফার্স্ট স্টেনিং করতে পারি, আর আমরা ফ্লুরোসেন্স স্টেনিং করতে পারি। স্টেনিং গেল, তারপর আমরা কালচার করব। কালচার কিসে কালচার করতে পারি, এলজি মিডিয়ামে কালচার করতে পারি, লিকুইড মিডিয়াতে কালচার করতে পারি, আর অটোমেটেড মেথডে কালচার করতে পারি। তো প্রথমে আমরা এলজি মিডিয়াম পড়লাম। এলজি মিডিয়ামের মধ্যে আমরা দেখছি ম্যাম সাবস্টিটিউট আছে। কি দেখতে পাবো আমরা এলজি মিডিয়ামে, রাফ টাফ ব্লাফ, তারপরে টিউবারকুলোসিস হলে ময়েস্ট, তারপরে এটা হোয়াইট কলোনি, তারপরে ফ্র্যাজাইল কলোনি পাবো এইসব। তারপরে লিকুইড মিডিয়াম, কনভেনশনাল লিকুইড মিডিয়াম, এইসব যে বললাম যে কিটচেনার মিডিয়াম, ডুবস মিডিয়াম, প্রসকাউরিয়ান মিডিয়াম, সুলা মিডিয়াম, তো এইগুলো আছে একটা মানে লিকুইড কনভেনশনাল লিকুইড মিডিয়াম। আরও কিছু মিডিয়াম ছিল, সেটা হচ্ছে মিডল ব্রুক 7H9 মিডিয়াম, মিডল ব্রুক 7H12 মিডিয়াম। তো এই মিডিয়ামগুলো ছিল মিডল ব্রুক। এবারে ব্যাকটেক MGID মানে অটোমেটেড মেথড চলে আসছি, ব্যাকটেক MGID করছি, সেখানে আমরা ড্রাগ সাসেপ্টিবিলিটি আর অটোমেটেড সিস্টেম, তো এটা করলাম। তারপরে আইডেন্টিফাই করব অ্যাসিড ফার্স্ট ট্রেনিংয়ের মাধ্যমে, যদি পজিটিভ হয় ফার্দার আমরা MPT 64 অ্যান্টিজেনের টেস্টিং করব। যদি আমরা এই টেস্টিং না করতে পারি বায়োকেমিক্যাল টেস্ট করব, সেখানে আমি বায়োকেমিক্যাল টেস্টে আমি NTPC বাসের কথা বললাম, আর নিয়াসিন, নাইট্রেট, পাইরাজিনামিজ, এই টেস্টগুলো কথা বললাম। তারপরে র্যাবিড প্যাথোজেনেসিস টেস্ট করতে পারি, সেরোলজি করতে পারি। মলিকুলার মেথডসের মধ্যে আমরা জিন এক্সপার্ট করতে পারি, লাইন প্রোব অ্যাসে করতে পারি, PCR করতে পারি, হয়ে গেল। এবারে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট মেথডস অফ ড্রাগ সেন্সিটিভিটি
টেস্টিং, মেথডস অফ ড্রাগ সেন্সিটিভিটি টেস্টিং। কী মেথড আছে? একটা হচ্ছে অ্যাবসলিউট কনসেন্ট্রেশন মেথড, একটা হচ্ছে রেজিস্ট্যান্স রেশিও মেথড, একটা প্রপোর্শনাল মেথড। মানে এইগুলো ঠিক বোঝা যাচ্ছে না, তো তাই জন্য একটু ডিটেলস জানলে ভালো হয় যে কেন এটাকে অ্যাবসলিউট কনসেন্ট্রেশন মেথড বললো। বলছে টেলস অ্যাবাউট এমআইসি। এমআইসি মানে কি? মিনিমাম ইনহিবিটরি কনসেন্ট্রেশন। বলছে মিনিমাম হাউ মাচ কনসেন্ট্রেশন অফ দ্য ড্রাগ ক্যান রেজিস্ট দ্য ব্যাকটেরিয়াল গ্রোথ। এমআইসি মিনিমাম ইনহিবিটরি কনসেন্ট্রেশন, মানে ড্রাগের মিনিমাম কোন ডোজটা দিলে আমি ব্যাকটেরিয়ার গ্রোথকে থামাতে পারছি। তাই না বলছি অ্যাবসলিউট কনসেন্ট্রেশন, আমরা ড্রাগের কনসেন্ট্রেশনটা জানছি, অ্যাবসলিউট কনসেন্ট্রেশন মেথড, যে অ্যাবসলিউট কনসেন্ট্রেশনটা আমরা জানছি ড্রাগের। তারপর বলছে রেজিস্ট্যান্স রেশিও মেথড। তারপরে এই যে আমরা এমআইসিটা বার করলাম, তার রেশিও করবো কিসে? টেস্ট স্ট্রেন নেবো আর একটা রেফারেন্স স্ট্রেন নেবো। এমআইসি রেফারেন্স স্ট্রেন আর টেস্ট স্ট্রেনের মধ্যে আমরা রেশিও করব। যদি সেটা একের বেশি হয়, মানে টেস্ট স্ট্রেনে যদি ডোজ বেশি লাগে আমার, তাহলে সেটা আমরা বলবো যে ড্রাগ রেজিস্ট্যান্স হয়ে গেছে ব্যাকটেরিয়াটা। মানে আমরা কী করছি? রেজিস্ট্যান্স রেশিও মেথড। রেজিস্ট্যান্স কেন? আমরা মাইক্রোব্যাকটেরিয়ামের রেজিস্ট্যান্স বোঝার জন্য আমরা রেশিও করছি কার? এমআইসি টেস্ট স্ট্রেন আর এমআইসি রেফারেন্স স্ট্রেনের মধ্যে একটা রেশিও বার করছি। তাহলে আমরা ড্রাগের কনসেন্ট্রেশন প্রথমে পেলাম, তারপরে আমরা ড্রাগের রেশিওর মাধ্যমে আমরা বুঝতে পারছি এটা রেজিস্ট্যান্ট নাকি নন রেজিস্ট্যান্ট। তারপরে প্রপোর্শনাল মেথড। প্রপোর্শনাল মেথডে কী করি? যে দ্য প্রপোর্শন অফ ব্যাকটেরিয়া দ্যাট গ্রো ইন প্রেজেন্স অফ দ্য ড্রাগ ডিটারমাইন্স দ্য লেভেল অফ রেজিস্ট্যান্স। দ্য প্রপোর্শন অফ ব্যাকটেরিয়া দ্যাট গ্রো ইন দ্য প্রেজেন্স অফ দ্য ড্রাগ। প্রপোর্শন মেথডে আমরা কী করছি? যে ড্রাগ নিচ্ছি, তাতে আমরা ব্যাকটেরিয়া গ্রো করাচ্ছি আর দেখছি যে কতটা পার্সেন্টেজ ব্যাকটেরিয়া গ্রো করতে পারছে ওই ড্রাগটার মধ্যে। তো প্রপোর্শন আমরা ডিটারমাইন করছি যে ড্রাগের মধ্যে কত প্রপোর্শনে আমার ব্যাকটেরিয়া গ্রো করছে। বিভিন্ন ড্রাগে বিভিন্ন প্রপোর্শন হয়, তাই জন্য প্রপোর্শন আমরা জানছি, প্রপোর্শন মেথড। তারপরে যে ফেজ বেসড অ্যাসে, মানে আমরা একটা ব্যাকটেরিয়া ফেজ ইউজ করছি, যে ইফ ড্রাগ রেজিস্ট্যান্ট দেন ব্যাকটেরিয়াল লাইসিস বাই ফেজ, মানে ভাইরাস, যেটা ফেজ ভাইরাস, ব্যাকটেরিয়াল লাইসিস বাই ফেজ উইল বি রিডিউসড অ্যান্ড ব্যাকটেরিয়া সার্ভাইভাল বেড়ে যাবে। যদি ড্রাগ রেজিস্ট্যান্স হয়ে যায় কোনোভাবে, তাহলে এই যে ব্যাকটেরিয়াগুলো স্ট্রং হয়ে গেছে, তখন ফেজ ভাইরাস হওয়ার ব্যাকটেরিয়াগুলোকে মারতে পারবে না। তাই জন্য বলছি যে ব্যাকটেরিয়াল লাইসিস বাই ফেজ উইল বি রিডিউসড, তো ব্যাকটেরিয়াল সার্ভাইভাল তখন বেড়ে যাবে, মানে ব্যাকটেরিয়াগুলো স্ট্রং হয়ে গেছে যদি ড্রাগ রেজিস্ট্যান্স হয়ে যায়। তাই জন্য আমরা ফেজ বেসড অ্যাসে একটা করি, যে ফেজ মারতে পারছে কি না, মানে স্ট্রং হয়েছে কি হয়নি। তারপরে অটোমেটেড মেথড, মানে ব্যাকটেক এনজিআইটি, এটা অটোমেটেড মেথডের মাধ্যমে ইউজ করি। এমওডিএস মডস, মাইক্রোস্কোপিক অবজারভেশন অফ ড্রাগ সাসেপ্টিবিলিটি, যে ড্রাগ দিয়ে দেখছি বেঁচে আছে কি বেঁচে নেই, মাইক্রোস্কোপে দেখছি, মাইক্রোস্কোপিক অবজারভেশন। তারপরে মলিকুলার মেথডসে আমরা যে ন্যাট করি, মানে যে সিবি ন্যাট করলাম না, যে জিন এক্সপার্ট, তো যে ন্যাট করছি, এলপি লাইন প্রোব অ্যাসে যেটা করলাম। তারপরে ডিএনএ মাইক্রো অ্যারেতে আমরা কী করি? যে অ্যানালাইজ এন্টায়ার জিনোম অফ মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস টু ডিটারমাইন দ্য মিউটেশনস ইন দ্যাট কজেস ড্রাগ রেজিস্ট্যান্স। তো ডিএনএ মাইক্রো অ্যারেতে আমরা ডিএনএ ডিটারমাইন করি, দেখি পুরো ডিএনএতে কোনো মিউটেশন হয়েছে কি না যেটা ড্রাগ রেজিস্ট্যান্স করতে পারে। তো মলিকুলার মেথডে আমরা এগুলোই করি, যে সিবিনেট করি, এলপিএ করি আর ডিএনএ মাইক্রো অ্যারে করি। তারপরে ড্রাগ রেজিস্ট্যান্স প্যাটার্ন। ড্রাগ রেজিস্ট্যান্স প্যাটার্নের মধ্যে একটা হচ্ছে মোনো রেজিস্ট্যান্স, একটা হচ্ছে পলি রেজিস্ট্যান্স ড্রাগ, একটা হচ্ছে মাল্টি রেজিস্ট্যান্ট, একটা হচ্ছে এক্সটেন্সিভ ড্রাগ রেজিস্ট্যান্ট। তো বেসিক্যালি এই চারটেই টাইপ। একটা হচ্ছে মোনো রেজিস্ট্যান্স, যেটা রেজিস্ট্যান্ট টু ওয়ান ফার্স্ট লাইন অ্যান্টিটিবি ড্রাগ অনলি, লাইক অনলি আইসোনিয়াজিড, এরকম হতে পারে যে অনলি আইসোনিয়াজিড রেজিস্ট্যান্স। তো আমরা বলছি মোনো রেজিস্ট্যান্স। পলি ড্রাগ রেজিস্ট্যান্স, যে রেজিস্ট্যান্স টু মোর দ্যান ওয়ান ফার্স্ট লাইন ড্রাগ আদার দেন বোথ আইসোনিয়াজিড অ্যান্ড রিফাম্পিসিন। তো আইসোনিয়াজিড বা রিফাম্পিসিন যে কোনো কারোর মধ্যে যদি রেজিস্ট্যান্স চলে আসে, তাহলে আমরা বলবো মোনো রেজিস্ট্যান্স। আইসোনিয়াজিড আর রিফাম্পিসিন বাদ দিয়ে যে কোনো ফার্স্ট লাইন ড্রাগের যদি রেজিস্ট্যান্স চলে আসে,
মানে আইসোনিয়াজিড বা রিফাম্পিসিনের যে কোনোর মধ্যে রেজিস্ট্যান্স চলে এসছে, যে কোনো একটা আছে, মানে মনো রেজিস্ট্যান্স হয়ে গেছে, তারপরেও যদি কোনো ফার্স্ট লাইন ড্রাগের রেজিস্ট্যান্স পাই তাহলে আমরা পলিড্রাগ রেজিস্ট্যান্স বলি। এই যে তো রেজিস্ট্যান্স টু অ্যাটলিস্ট বোথ আইসোনিয়াজিড রিফাম্পিসিন, যদি আইসোনিয়াজিড রিফাম্পিসিন বোথ রেজিস্ট্যান্স হয়ে যায় বা তারও বেশি ড্রাগের জন্য রেজিস্ট্যান্স হয়ে যায়, তাহলে আমরা বলবো যে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স। মানে অ্যাটলিস্ট তো আইসোনিয়াজিড আর রিফাম্পিসিন দুজনের জন্য হতেই হবে রেজিস্ট্যান্ট, তাহলে আমরা বলবো মাল্টি ড্রাগ। রেজিস্ট্যান্স টু এনি ফ্লুরোকুইনোলোন অ্যান্ড অ্যাটলিস্ট one of 3 second line injectable drug, that is ক্যাপ্রিওমাইসিন, ক্যানামাইসিন, অ্যামিকাসিন। এই তিনটে ড্রাগের মধ্যে যে কোনো একটার জন্য রেজিস্ট্যান্স হতে হবে, আর যে কোনো এনি ফ্লুরোকুইনোলোনের জন্য যদি রেজিস্ট্যান্স হয় দ্যাট ইজ এক্সডিআর, মানে এক্সটেন্সিভ ড্রাগ রেজিস্ট্যান্স। আর এমডিআর উইথ অ্যাডিশনাল রেজিস্ট্যান্স to any fluoroquinolones or second line injectable, that is mixed pattern resistance. So immunoprophylaxis of tuberculosis referred to short note BCG vaccination. BCG আমরা পরে পড়বো, তো তাতে আমরা immunoprophylaxis of tuberculosis দেখতে পাবো। তো immunoprophylaxis of tuberculosis যদি পড়ে তাহলে আমাদেরকে BCG ভ্যাকসিনটাই লিখতে হবে। টিউবারকুলোসিসের কেস এখানে ডিসকাস করা হয়েছে যে কীভাবে টিউবারকুলোসিস কেস আসে। সেটা হচ্ছে লো গ্রেড ফিভার, 2 মাস ধরে লো গ্রেড ফিভার হচ্ছে, ঠিক আছে, হিমোপট্যাসিস হচ্ছে, হিমোপট্যাসিস মানে ব্লাড ইন স্পুটাম, হিমোপট্যাসিস হচ্ছে, গ্র্যাজুয়াল ওয়েট লস হচ্ছে। তো লো গ্রেড ফিভার, সন্ধ্যাবেলার দিকে লো গ্রেড ফিভার, এই যে ইভিনিং রাইজ টেম্পারেচার 2 মাস ধরে হচ্ছে, তাহলে এটা টিবি বুঝতে হবে। তারপর এখানে বলছে দেখো যে এক্স রে করেছে একটা, এক্স-রেতে বলছে শোজ ওপ্যাসিটি অন দ্য এপিক্যাল রিজন অফ দ্য রাইট লাং। তো রাইট লাংয়ে অক্সিজেন টেনশন বেশি হয়, সেজন্য সেখানে কিন্তু টিবি গ্রো করতে পারে বেশি। এই যেখানে ইভিনিং রাইজ টেম্পারেচার বলেছে, নট এক্সিডিং 100, মানে লো গ্রেড ফিভার, ঠিক আছে। তো এইভাবে আমরা বুঝতে পারবো। তাহলে বলছে অ্যাসেসমেন্ট অফ ইমিউন স্ট্যাটাস, কীভাবে অ্যাসেস করবো? তো এইচআইভি টেস্টিং করব আমরা প্রথমে, যে ইমিউন স্ট্যাটাস আমরা কীভাবে একটা টিউবারকুলোসিস পেশেন্টের ইমিউন স্ট্যাটাস আমরা কীভাবে বুঝবো, অ্যাসেস করব। প্রথমে আমরা দেখব যে এইচআইভি টেস্ট পজিটিভ কি পজিটিভ না। তো টিবি ইজ অপরচুনিস্টিক ইনফেকশন ইন এইচআইভি, ঠিক আছে। কী কী টেস্ট করব? এলাইজা করব, র্যাপিড অ্যান্টিবডি টেস্ট, ওয়েস্টার্ন ব্লট, CD4 টেস্ট কাউন্ট করব। তারপরে আমরা CD4 টি সেল কাউন্ট আমরা করব। CD4 টি সেল কাউন্টের নর্মাল রেঞ্জ 500 থেকে 1500 সেলস পার মিলিমিটার কিউব। যদি এই CD4 কাউন্ট 200 CD4 টি সেল যদি 200 নিচে নেমে যায় তাহলে কিন্তু সেটা কনফার্ম ইমিউনোসাপ্রেশন একটা। এবারে বলছে টোটাল ডিফারেন্সিয়াল WBC কাউন্ট, টোটাল ডিফারেন্সিয়াল WBC কাউন্ট করবো, যে WBC কাউন্ট প্রপার করবো, যে নিউট্রোপিনিয়া অর লিম্ফোপেনিয়া, মানে লিম্ফোসাইট কমছে কিনা, নিউট্রোফিল কমছে কিনা, সাজেস্ট ইমিউনোডেফিসিয়েন্সি। সেরাম ইমিউনোগ্লোবিন লেভেল চেক করবো, IgM চেক করবো, হিউমারাল ইমিউন স্ট্যাটাস বুঝতে পারবো। টিউবারকুলিন টেস্ট, দ্যাট ইজ মান টু টেস্ট করে বুঝবো যে ইমিউনো কম্প্রোমাইজড ইন্ডিভিজুয়াল ডিসপাইট টিবি ইনফেকশন, মে বি নেগেটিভ ইন ইমিউনো কম্প্রোমাইজড ইন্ডিভিজুয়াল ডিসপাইট টিবি ইনফেকশন। দেন ইন্টারফেরন গামা রিলিজ অ্যাসে, সেটা করতে পারি। নিউট্রিশনাল অ্যাসেসমেন্ট করতে পারি, আর ক্রনিক ইলনেস স্ক্রিনিং করতে পারি, ডায়াবেটিস মেলিটাস, এগুলো দরকার নেই। ইমিউন স্ট্যাটাস কিন্তু অ্যাসেস করবো আমরা এইটার মাধ্যমে। এইচআইভি টেস্টিং করবো, CD4 টেস্ট কাউন্ট, CD4 পজিটিভ টি সেল কাউন্ট করবো, WBC চেক করবো, ইমিউনোগ্লোবিন চেক করবো, টিউবারকুলিন টেস্ট করবো, আর ইন্টারফেরন গামা টেস্ট করবো। তারপরে ইমিউনোপ্রোফাইল্যাক্সিস অফ এগেনস্ট এমটিবি, ইমিউনোপ্রোফাইল্যাক্সিস এগেনস্ট এমটিবি, যেটা আমরা উপরে বললাম না, রেফার টু বিসিজি লিখতে হবে। তো এখানে প্রপার একটা আনসার দিয়েছে যে ইমিউন প্রোফাইল্যাক্সিস এগেনস্ট টিউবারকুলোসিস হচ্ছে ইননেট ইমিউন রেসপন্স আর
অ্যাডাপটিভ ইমিউন রেসপন্স। ইননেট ইমিউন রেসপন্স, ফার্স্ট লাইন ডিফেন্সে অ্যালভিওলার ম্যাক্রোফাজ আসবে, অ্যালভিওলার ম্যাক্রোফাজ ফ্যাগোসাইট করবে ব্যাসিলি। তারপরে টোল লাইক রিসেপ্টর অন ম্যাক্রোফাজেস রিকগনাইজ দ্য প্যাথোজেন অ্যাসোসিয়েটেড মলিকুলার প্যাটার্নস, পাম্পসকে মানে রিকগনাইজ করবে ম্যাক্রোফাজগুলো। তো মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস সার্ভাইভ অ্যান্ড রেপ্লিকেটস ইনসাইড দ্য ম্যাক্রোফাজ বাই ইনহিবিটিং ফ্যাগোজোম লাইসোজোম ফিউশন। তো এই যে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসগুলো ম্যাক্রোফাজের মধ্যেও সার্ভাইভ করে যাবে, কীভাবে? ফ্যাগোজোম আর লাইসোজোমের ফিউশনটাকে বন্ধ করে দেবে। তারপরে নিউট্রোফিল ন্যাচারাল কিলার সেল অলটো কন্ট্রিবিউট আর্লি কন্টামিনেন্ট। তো ন্যাচারাল কিলার সেল নিউট্রোফিল সেগুলো কিন্তু মারবে। সাইটোকাইন কী কী ইনভলভ করবে? ইন্টারলিউকিন 12, TNF আলফা, ঠিক আছে, এই সাইটোয়ানগুলো হেল্প করবে। তারপরে আমরা অ্যাডাপটিভ ইমিউন রেসপন্সে চলে আসছি। অ্যাডাপটিভ ইমিউন রেসপন্সে আমাদের হেল্প করবে কে? টি হেল্পার সি অ্যাক্সেস, যে TH1 রেসপন্স, TH17 রেসপন্স, TH2 রেসপন্স, যতগুলো সেল আছে 3 রকম টাইপ, TH1, TH17, TH2 তিনজনই রেসপন্স করবে অ্যাডাপটিভ ইমিউন রেসপন্সে। যে প্রাইমারিলি ইট ইজ এ সেল মেডিয়েটেড ইমিউনিটি। তো TH1 secretes INF gamma which activates macrophages to kill intertubercular bacilli stimulated by interleukin 12, আর এটাও কিন্তু ইন্টারলিউকিন 12 কিন্তু সিক্রেট করে। তো প্রমোটস গ্রানুলোমা ফর্মেশন, ম্যাক্রোফাজগুলো জমি কিন্তু গ্রানুলোমা ফর্মেশন হবে। তারপরে TH17 রেসপন্স, TH17 রেসপন্স সিক্রেট ইন্টারলিউকিন 17 আর ইন্টারলিউকিন 22, ইন্টারলিউকিন 17 আর ইন্টারলিউকিন 22 সেটা কিন্তু T17 রেসপন্স করবে, ঠিক আছে। ইম্পর্টেন্ট ফর মিউকোসাল ইমিউনিটি অ্যান্ড রিসার্কিটমেন্ট অফ নিউট্রোফিলস। তারপরে TH2 রেসপন্স, TH2 সিক্রেট করবে ইন্টারলিউকিন 4, ইন্টারলিউকিন 5, ইন্টারলিউকিন 10। এটা নন প্রোটেক্টিভ or determinal, promotes antibody mediated immunity, may inhibit TH1 response। এইটা মনে রাখবে, ইন্টারলিউকিন 4, ইন্টারলিউকিন 10। তারপরে রেগুলেটরি টি সেল রেসপন্স, দ্যাট ইজ ইন্টারলিউকিন 10 আর TGF beta, suppress excessive immune response by many aid immune evasion by TB। আচ্ছা, এটা কিন্তু ইনফ্লামেশনটাকে সাপ্রেস করে, যার জন্য কিন্তু এটা টিবির গ্রোথকে বাড়িয়ে দেয়। রেগুলেটরি টি সেল একটা ট্রিগস, দেন গ্রানুলোমা ফর্মেশন। Granular formation is feature of TB immunity. Organized structure, infected macrophages, epithelioid cell, multinucleated giant cell, T cell. Function, walls of bacilli, limits spread, walls of bacilli and limits spread. Fourth হচ্ছে humoral immunity. হিউমারাল ইমিউনিটিতে অ্যান্টিবডি প্রোডাকশন হবে। বলছে এমটিবি ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়া, ইট হাইড ইনসাইডস ম্যাক্রোফাজেস, ম্যাক্রোফাজের মধ্যে ঢুকে যাবে, তো হাইড করে যাবে। তো অ্যান্টিবডি অ্যাক্টস অন এক্সট্রাসেলুলার প্যাথোজেন। তো ইন্ট্রাসেলুলার প্যাথোজেনের ওপরে অ্যান্টিবডি কাজ করতে পারে না। তো বলছে অ্যান্টিবডি প্রোডাকশন আকার্স বাট নট প্রোটেক্টিভ। অ্যান্টিবডি প্রডিউস হয় কিন্তু প্রোটেকশন দিতে পারে না, কারণ ম্যাক্রোফাজের মধ্যে ঢুকে যাচ্ছে। অ্যান্টিবডি সেলের মধ্যেকার কিছুকে মারে না, ওটা সেলের বাইরের জিনিসকেই মারে। তো অ্যান্টিবডিজ মে হেল্প ইন অপসোনাইজেশন বাট ক্যান নট এলিমিনেট ইন্ট্রাটিউবারকুলার ব্যাকটেরিয়া। তো অ্যান্টিবডি ট্যাগস দ্য ব্যাকটেরিয়া টু মেক ইট ইজিয়ার ফর ফ্যাগোসাইট to engulf them. তো অ্যান্টিবডিজ মে হেল্প ইন অপসোনাইজেশন, মানে অ্যান্টিবডিগুলো ব্যাকটেরিয়াকে ট্যাগ করে দেবে, যে যেগুলোকে ফ্যাগোসাইটকে বলবে এইগুলোকে মারো, অ্যান্টিবডির সঙ্গে ব্যাকটেরিয়ার সঙ্গে যুক্ত হয়ে অপসোনাইজেশনে হেল্প করতে পারে, কিন্তু ক্যান নট এলিমিনেট ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়া। এই যে সেলের মধ্যে যে ব্যাকটেরিয়া ঢুকে বসে আছে, ম্যাক্রোফাজের মধ্যে যেগুলো ঢুকে বসে আছে, তাকে মারতে পারবেন না।
দেন আসছি মান্টু টেস্টে। মান্টু টেস্ট একটা টিউবারকুলিন টেস্ট, যেটা ডায়াগনোসিস অফ লেটেন্ট টিউবারকুলোসিস। তো ডিলেড টাইপ 4 হাইপারসেন্সিটিভিটি এটা, ঠিক আছে। তো রিএক্সপোজার অফ পিপিডি, পিপিডি মানে হচ্ছে পিউরিফাইড প্রোটিন ডেরিভেটিভ। তো কী কী অ্যান্টিজেন ইউজ করা, একটা হচ্ছে ওল্ড টিউবারকুলিন প্রোটিন, ঠিক আছে, যেটা আগে ইউজ করা হতো, ওটি বলে। এখন ইউজ করা হয় পিউরিফাইড প্রোটিন ডেরিভেটিভ, পিপিডি ইউজ করা হয়। তো সেটাই বলছে যে রিএক্সপোজার মানে প্রথমে তো হয়ে গেছে ইনফেকশন, তারপরে যে রিএক্সপোজার অফ পিপিডি, ঠিক আছে, যে রিএক্সপোজারটা হচ্ছে তার জন্য মেমোরি টি সেল TH1 সেল অ্যাক্টিভেট হচ্ছে, যার জন্য কিন্তু ইন্টারলিউকিন 12 বা TNF আলফা আর ইন্টারফেরন গামা সব থেকে বড়ো কথা, ইন্টারলিউকিন 12 ইন্টারফেরন গামা আর TNF আলফা সিক্রিট হচ্ছে, যেটা ম্যাক্রোফাজকে অ্যাক্টিভেট করছে। ম্যাক্রোফাজগুলো লোকাল ইনফ্লামেশন করবে, মানে যেখানে ইঞ্জেকশানটা দেওয়া হচ্ছে, যেখানে পিপিডিটা জমছে, তো সেইখানে গিয়ে ম্যাক্রোফাজগুলো জমে যাবে, তো ফলত রেডনেস এরকমভাবে ফুলে যাবে, এরকমভাবে ফুলে যাবে। তো বলছে যে প্রিভিয়াসলি ইনফেক্টেড উইথ এনটিবি or vaccinated with BCG. তো ইমিউন সিস্টেম হ্যাজ সেন্সিটাইজ টি সেল, তো টি সেল সেন্সিটাইজ হয়ে আছে অলরেডি। যখন পিপিডি আমরা দিচ্ছি তখন টি সেল রেকগনাইজ করতে পারছে পিপিডিকে, ফলত তারা যে TH সেল তখন ইন্টারফেরন গামা সিক্রিট করছে, তো তারা ম্যাক্রোফাজকে অ্যাট্রাক্ট করছে, সেই ইমিউন সেলগুলো সেই যেখানে ইঞ্জেকশন দিচ্ছে সেখানটা করে চলে আসছে আর এখানে রেডনেস ক্রিয়েট করছে। তো ডোজ কীরকম দেয়, ডোজ দেয় হচ্ছে 1 TU, মানে টিউবারকুলিন ইউনিট TU, 1 TU ইকুয়ালস টু 0.1 ml অফ OT, 0.01 ml OT বা 2 × 10⁻⁵ PPD, 2 × 10⁻⁵ PPD বা 0.01 ml অফ OT ডোজ। প্রসিজার হচ্ছে 0.1 ml PPD containing ITU, ঠিক আছে, সরি containing 1 TU। তো আমরা একটা টিউবারকুলিন ইউনিট নেব, তাতে 0.1 ml PPD থাকবে। এবারে হচ্ছে রিডিং কীরকমভাবে রিডিংটা নেয়। তো প্রসিজার অ্যাট 48 to 72 আওয়ার পরে আমরা দেখব, ইঞ্জেকশন দেওয়ার পরে যদি যে উইডথ অফ ইনডিউরেশন যদি যদি 10 মিলিমিটারের বেশি বা 10 মিলিমিটার হয় তাহলে আমরা বলবো টিউবারকুলিন টেস্ট পজিটিভ। যদি 6 to 9 মিলিমিটার হয় তাহলে আমরা বলবো ইকুইভোকাল ও ডাউটফুল রিয়াকশন, আর যদি লেস দেন 5 মিলিমিটার হয় তাহলে আমরা বলবো নেগেটিভ রিয়াকশন। দেন ইন্টারপ্রিটেশন অফ রেজাল্ট হচ্ছে পজিটিভ টেস্ট ইন অ্যাডাল্টস অনলি ইন্ডিকেটস present of positive infection with tubercular bacilli but does not confirm presence of active stage of this disease. Past infection কে ডিটেক্ট করে দেবে, যে presence of past infection কে বলে দেবে, কিন্তু কনফার্মলি বলতে পারবে না যে অ্যাক্টিভলি এরা ইনফেক্টেড কিনা। এবারে এপিডেমোলজিক্যাল মার্কার, এপিডেমোলজি মানে রোগবিদ্যা, এপিডেমোলজিক্যাল মার্কার। তো প্রিভ্যালেন্স ক্যালকুলেটেড বাই অল টিউবারকুলিন রিয়েক্টার্স ইন এ কমিউনিটি। একটা কমিউনিটিতে যখন আমি টিউবারকুলার টেস্ট করতে যাব তখন আমি এই মাস মেথডটা ইউজ করতে পারি, এই টিউবারকুলিন টেস্ট করতে পারি। ইনডিসেন্স অফ ক্যালকুলেটেড বাই ইনসিডেন্স ইজ ক্যালকুলেটেড বাই কাউন্টিং নিউ কনভার্টার্স tuberculin টেস্ট ইন কমিউনিটি, নিউ কনভার্টার্স টু tuberculin টেস্ট। যাই হোক, এটা একই ব্যাপার। পজিটিভ টেস্ট ইন চিলড্রেন ইন্ডিকেটস অ্যাক্টিভ ইনফেকশন, মানে বাচ্চারা, তো বাচ্চাদের রিকারেন্ট আর ইনফেকশন কী হবে, তো বাচ্চাদের মানে অ্যাক্টিভ ইনফেকশনই হয়েছে। ইউজ ডায়াগনস্টিক মার্কার, ঠিক আছে। ফলস পজিটিভ কিসে হয়, BCG ভ্যাকসিনেশন যদি নিয়ে থাকে আর তার আফটার 8 to 12 উইক, 14 উইক
ইনফেকশন ইনজেকশন নিচ্ছে তাহলে, আর এনটিএম ইনফেকশন যদি নন টিউবারকুলার মাইক্রোব্যাকটেরিয়ামে ইনফেকশন হয়ে থাকে তাহলেও ফলস পজিটিভ দেবে। ফলস নেগেটিভ কোথায় কোথায় দেবে, যে মানে ইমিউন রেসপন্সটা নেই যাদের, যেমন যাদের অ্যাডভান্স স্টেজ অফ টিবি, যাদের ইমিউনিটি একদম নেই, মিলিয়ারি টিবি, পোস্ট মিসেলস, লো ইমিউনিটি এইচআইভি ইনফেক্টেড পিপল, ঠিক আছে। টু স্টেপস অফ টেস্টিং, সেটা হচ্ছে ইন অ্যাডাল্টস টিউবারকুলিন রিয়াকশন শোজ ওয়েন্স উইথ টাইম, স্লোলি ওয়েন্স উইথ টাইম, টিউবারকুলিন রিঅ্যাক্টিভিটি অ্যাডাল্টদের ক্ষেত্রে স্লো হয়, ইট মে বিকাম নেগেটিভ আফটার সাম ইয়ার্স, সো টেস্ট is repeated after 1 to 2 weeks of first test which exerts a booster effect and gives strong positive reaction. তো অ্যাডাল্টদের ক্ষেত্রে 1 থেকে 2 সপ্তাহের মধ্যে আরেকটা টেস্ট করা হয়। তো প্রথম টেস্টটা বুস্টার ডোজের মতো কাজ করবে। আর একটা হচ্ছে প্রাইমারি অ্যান্ড পোস্ট প্রাইমারি পালমোনারি টিউবারকুলোসিস, তার মধ্যে যেটা প্রাইমারি পালমোনারি টিবি আর পোস্ট পালমোনারির মধ্যে, প্রাইমারি পালমোনারি টিবি মানে ফার্স্ট ইনফেকশন, বাচ্চাদের হয় মেনলি, আর এটা রিপিটেটিভ ইনফেকশন, ঠিক আছে। পোস্ট প্রাইমারি বা সেকেন্ডারি পালমোনারি টিবি, এটা রিঅ্যাকারেন্সকে ইন্ডিকেট করে। সাইট হচ্ছে মিডল আর লোয়ার জোন, আর পোস্ট মানে সেকেন্ডারি টিউবারকুলোসিস সেটা কিন্তু এপিক্যাল জোনে হয় বা আপার লোবেরই পস্টেরিয়ার সেগমেন্টে হয়, কারণ আপার লোবে প্রচুর ব্লাড থাকে, ঠিক আছে। তারপরে আমাদের যে ইনিশিয়াল লিজনে কিন্তু আমরা গনস ফোকাস দেখতে পাবো, লিমফ্যাটিক স্প্রেড দেখতে পাবো, ওই দুটোকে মিলিয়ে আমরা গনস কমপ্লেক্স পাবো, কিন্তু এখানে আমরা আসমান ফোকাস পাবো সেকেন্ডারিতে। আসমান ফোকাস এইরকম একটা ক্যাভিটেশন টাইপ, একটা অন্ধকার ক্যাভিটেশন, আসমান ফোকাস। আর গনস ফোকাস কিন্তু এরকম পুরো একটা ওপ্যাক আমরা নোডিউল দেখতে পাচ্ছি, গনস কমপ্লেক্স। এটা গনস ফোকাস, এর সঙ্গে লিমফ্যাটিকগুলো যে সাদা সাদা যে দেখতে পাচ্ছি, এই যে লিমফ্যাটিকগুলো, তো সবগুলোকে মিলিয়ে আমরা গনস কমপ্লেক্স বলছি। তারপরে গ্রানুলোমা টাইপ, এটা নন কেসিয়েটিং, বাট এটা কেসিয়েটিং টাইপের হয়, তবে নন কেসিয়েটিং আর্লি স্টেজে হয়, পরে কিন্তু কেসিয়েশন হয়ে যেতে পারে। হিলিং বাচ্চাদের ক্ষেত্রে বেশিরভাগ সময় হিল হয়ে যায় কমপ্লিটলি উইথ ফাইব্রোসিস, কিন্তু সেকেন্ডারি টিবি কিন্তু আরও স্ট্রং, অফেন প্রোগ্রেসেস, মে ক্যাভিয়েট অ্যান্ড ডিসেমিনেট, ঠিক আছে। ক্লিনিক্যাল ফিচার, বাচ্চারা তো অ্যাসিমটোমেটিক হয়, কিন্তু সেকেন্ডারি টিউবারকুলোসিস প্রমিনেন্ট সিমটম পাওয়া যাবে। এবারে টিপিক্যাল অ্যান্ড অ্যাটিপিক্যাল মাইক্রোব্যাকটেরিয়ামের মধ্যে পার্থক্য কী কী? ক্যাটালেস টেস্ট উইকলি, মানে বায়োকেমিক্যাল টেস্টগুলো আমরা পরপর বলে দিতে পারি, যে আমরা মানে নিয়াসিন টেস্ট পড়লাম, নাইট্রেট টেস্ট পড়লাম, আর কি পাইরাজিনামিনেজ যেটা পড়লাম, তো সেইগুলো আমরা বলতে পারি যে এমবোভিসের ক্ষেত্রে নেগেটিভ ছিল আর মাইক্রোব্যাকটেরিয়ামের ক্ষেত্রে পজিটিভ ছিল। যে ক্যাটালেস টেস্ট মাইক্রোব্যাকটেরিয়ামের ক্ষেত্রে উইকলি পজিটিভ, আচ্ছা ওটা না বলতে পারি, বায়োকেমিক্যাল হয়তো না বলতে পারি, কিন্তু এখানে হচ্ছে নিয়াসিন টেস্ট, এখানে পজিটিভ, এখানে নেগেটিভ। তবে ক্যাটালেস টেস্ট উইকলি পজিটিভ, স্ট্রংলি পজিটিভ। পেরক্সিডেস টেস্ট পজিটিভ নেগেটিভ, যদি আমি এনটিপিসি মনে আছে, এনটিপিসি এর মধ্যে এনআরসিটা পজিটিভ ছিল, টিআরপি নেগেটিভ ছিল। তো এই যে পি দিয়ে পেরক্সিডেস টেস্ট, এটা পজিটিভ, পেরক্সিড পজিটিভ ছিল, ভুলে গেছি, এটা নেগেটিভ। অ্যারাইল সালফেট টেস্ট নেগেটিভ ছিল, এটা পজিটিভ ছিল। নিয়াসিন টেস্ট পজিটিভ ছিল, নেগেটিভ ছিল। প্যাথোজেনিসিটি টেস্ট ইন গিনিপিগ, এটা প্যাথোজেনিক, নন প্যাথোজেনিক। অ্যাটিপিক্যাল মাইক্রোব্যাকটেরিয়াম, নন প্যাথোজেনিক। তারপরে প্যারানাইট্রোবেনজোইক অ্যাসিড, পিএনবি সেন্সিটিভিটি, সেন্সিটিভ, রেজিস্ট্যান্ট। তারপর টিসিএইচ সেন্সিটিভিটি, রেজিস্ট্যান্ট, সেন্সিটিভ। তার মানে যে এই সবগুলো কিন্তু যে টিপিক্যাল ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এই সবগুলো পজিটিভই প্রায়। দেখো ক্যাটালেস টেস্ট উইকলি পজিটিভ, এটা স্ট্রংলি পজিটিভ। পেরক্সিডেস টেস্ট পজিটিভ, ওদিকে নেগেটিভ। অ্যারাইল সালফেট টেস্ট, আচ্ছা এটা নেগেটিভ হয়ে যাচ্ছে, এটা নেগেটিভ, এটা পজিটিভ। অ্যারাইল সালফেট টেস্ট, বাট নিয়াসিন টেস্ট পজিটিভ নেগেটিভ।
এখানে গিনিপিকের টেস্ট, এটা পজিটিভ নেগেটিভ, মানে প্যাথোজেনিক নন প্যাথোজেনিক। পিএনবি টেস্ট, এটা সেন্সিটিভ রেজিস্ট্যান্ট, মানে পজিটিভ নেগেটিভ। তো অ্যারাইল সালফেট টেস্ট আর টিসিএইচ সেন্সিটিভিটি, এটা কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে একটু। ঠিক আছে, টিপিক্যাল নন টিপিক্যাল মাইক্রোব্যাকটেরিয়া।